আপনি কি বলছেন ঠাকুর? কামারপুকুরতে লক্ষণ পায়নি খবর দিলে দিদি বিছনা নিয়েছেন, এ কথা শুনে আপনার কোনো চিন্তা হচ্ছে নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব চিনতে হচ্ছে গো। হ্যাঁ বাবা, খুব চিনতে হচ্ছে। ওই রাম নীল না যাওয়াটা খুব চিনতে হচ্ছে, খুব চিনতে হচ্ছে। জানিনি ঠাকুর, সেখানে যে এখন কি হচ্ছে কে জানে। হ্যাঁ, ওই রাম নীল গেলে সব ঠিক হয়ে যাবে, তুমি এ নিয়ে ভেবো না। হ্যাঁ ভেবো। সেখানে লক্ষ্মী আর শিবরাম রয়েছে। শিবরামটার তো আবার যজমান বাড়ি রয়েছে, কাজ ছেড়েই বা ছেলেটা তার মায়ের সঙ্গে কতক্ষণ থাকবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলছি রাম নীলের ওই গো ছেড়ে বিয়ে করা উচিত। হ্যাঁ, ঘরে বউ এলে কত দিক থেকে কত সুবিধে বলো দেখিনি। হ্যাঁ, মনীষী শরীর আজ আছে কাল না। হ্যাঁ, ওই রাম নীলর মায়েরও তো ইচ্ছে করে নাকি ঘরের বউরে নিয়ে ঘর করতে। হ্যাঁ, সময় যে বয়ে যাচ্ছে সে খেয়াল আছে রাম নীল? হ্যাঁ, যাও যাও। মা, 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 আমার গর্ভধারিণী মায়েরে তুই দেখিস মা, তারে রক্ষে করিস মা। ওখানে গিয়ে আমি যেন দেখি সব ঠিকঠাক আছে মা, সব ঠিকঠাক আছে মা, রক্ষে করিস, রক্ষে করিস। আসি মা, আসি মা। এখনই চলে যাচ্ছ রামলাল দাদা? আমার হাতে একদম সময় নেই রে, একদম সময় নেই। আমি যতক্ষণ না কামারপুকুর পৌঁছে আমার মায়েদের দেখতে পাচ্ছি ততক্ষণ আমার স্বস্তি নেই। আমি ভালো করে শ্বাস পর্যন্ত নিতে পারবো না। যাবার সময় কালীমারে ডাকতে ডাকতে যেও, দেখবে জ্যাঠামা সুস্থই আছে। তোর মুখে ফুলচন্দন পড়ুক রে, তোর মুখে ফুলচন্দন পড়ুক। আমি সেখানে গিয়ে যেন দেখি সব ঠিকঠাক আছে। হ্যাঁ রে, আমি তো এখানে বেশ কিছুদিন থাকবো নি। কালীঘরের আরতি, মায়ের অন্যান্য কাজগুলো একটু মন দিয়ে ঠিকঠাক করিস। আমার খুড়ো হয়তো আপিসে বলে রাখবে। আসলে কি বলতো, এখন ওই আপিসে গিয়ে গোমস্তা মশাইকে, ভান্ডারী দাদাকে সবকিছু বলে বোঝানো বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার সে মানসিকতা এখন নেই। খুড়োরে কিছু বলে যাবেন? সে খুড়োরে বলে দেবে কোন। আচ্ছা, আমি না হয় এখন যাওয়ার কালে আপিসে একবার মুখ বাড়িয়ে বলে যাব যে বেশ কিছুদিন আমি থাকবো নি, কারণ আমার মায়ের শরীর খুব খারাপ। তেনারে সুস্থ না করে আমি এখানে ফিরবো নি। তাতে যদি আমার চাকরি থাকে তো থাকবে, না হলে না থাকে তো না। আগে আমার মায়ের শরীর, তারপর সবকিছু। এই দাঁড়া 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 দাঁড়া। কি? আরে ছাড় তো। আমি যতক্ষণ কামারপুকুরে গিয়ে আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছি না, ততক্ষণ আমার শাস্তি নেই। মায়ের কাজগুলো করিস। আমি চাই লাগবেল কি লাগে, লাগবেল কি লাগে, লাগবেল কি লাগে। যা 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 রাম নীল, মায়ের কাছে যা। তুই না যাওয়া তক তোর মায়ের মন ভালো হবে নি। হ্যাঁ, যা যা যা। ও মা, কি নিলে দেখাচ্ছিস রে মা, কি নিলে দেখাচ্ছিস? হ্যাঁ ঠাকুর, ও মন, এই তো, এসো 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 এসো। হ্যাঁ জয় মা। হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ না ঠাকুর, হ্যাঁ, আজকে বসবো না। হাতে অনেক কাজ। একটা বিশেষ অনুরোধ নিয়ে আপনার কাছে এসেছি। কি গা? রামদত্ত তার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আপনাকে নিয়ে। আমরা সবাই থাকবো, আপনাকে কিন্তু যেতেই হবে। কোন বাড়ি গা? ওই কাকুর গাছের বাগান বাড়ি? ও না না না, হ্যাঁ, কাকুর গাছের বাগান বাড়িতে এর এখন যাওয়া হবে নি গো মন, যাওয়া হবে না না ঠাকুর, কাকুর গাছের বাগান বাড়িতে নয়, ওই শিমলের মধুরার গলির বাড়িতে। ও শিমলের বাড়ি? হ্যাঁ, শিমলের বাড়িতে এ যেতে পারবে গো, যাবে। হ্যাঁ হ্যাঁ, এ যাবে। হ্যাঁ, আপনি যাবেন ঠাকুর? রামদত্তকে এক্ষুনি আমার খবরটা দিতে ইচ্ছে করছে। আচ্ছা মনমোহন, ওই শিমলের বাড়ি থেকে ওই গিরিশের থিয়েটার বাড়ি কত দূর গা? না, খুব বেশি দূর নয়, তবে সেদিন তো আপনার সেখানে যাওয়া হবে না ঠাকুর। আমরা আপনাকে নিয়ে যাব, দিয়ে যাব, ব্যাস। এখানে গিরিশবাবুর কোনো ভূমিকা নেই। গিরিশের তো অনেক গাড়ি আছে, তাই না? আছে হয়তো অনেকগুলো। এত বড় থিয়েটার চালাচ্ছেন, গাড়ি না থাকলে নটনটিদের আনাগোনা চলে কি করে? তাহলে তো সেখানে আসতে পারবে, তাই না?
আমাদের মাঝে ওনার কি প্রয়োজন ঠাকুর? তুমি একবার রামবাবুরে বলবে যদি গিরিশরা আসতে বলে। বলবো, তবে মনে হয় তিনি আসতে পারবেন না। কেন সে আসতে পারবে না কেন? হ্যাঁ, না মানে উনি খুব ব্যস্ত তো, নতুন নাটক নামাচ্ছেন স্টারে, তার কাজ আছে, রিহার্সাল মানে মহড়া আছে, সেসব ফেলে কি আমাদের গরুর মতো রক্ত মাংসের মানুষের কাছে আসতে পারবেন তিনি? একবার তার ডেকেই দেখো না সে আসতে পারে কিনে। হ্যাঁ হ্যাঁ, যখন না আসতে পারবে তখন এইসব গাও না গেও, রাম না হতেই রামায়ণ গেও নি তো। হ্যাঁ ঠিক আছে ঠাকুর, আমি নিশ্চয়ই রামদত্তকে বলবো আপনার কথা। শোনো, রামবাবু যেন তারে ভালোভাবে খবরটা পাঠায়, এ যাচ্ছে তার বাড়িতে, গিরি যেন অবশ্যই আসে। হ্যাঁ নিশ্চয়ই বলবো ঠাকুর। আজ আমি তাহলে আসি। হ্যাঁ, আবার এসো, আবার এসো। জয় জয়। বুঝলি, হে জাত সাপে ধরেছে তোরে। দিন ডাকি চুপ হয়ে যাবি। জয় মা, জয় মা, জয় মা। কি ব্যাপার গুরু, জবাব না দিয়ে চুপ করে বসে আছো যে? কি জবাব দেব বলো তো রসরাজ? স্টার থিয়েটারের ওপেনিংয়ে দক্ষ যজ্ঞের দক্ষের ভূমিকায় তুমি ফাটিয়ে দিয়েছো গুরু। আজও লোকের মুখে মুখে ফেরে দক্ষরাজের সংলাপ। তাই বলছি গুরু, প্রহ্লাদ চরিত্র পালাতে তুমি হিরণ্যকশিপু করো। দেখো গুরু, অমৃতলাল মিত্তিরকে হিরণ্যকশিপু মানাবে ভালো, করবেনও ভালো, কিন্তু তুমি গিরিশচন্দ্র, সব নটের গুরু তুমি, নটগুরু তুমি, তুমি হিরণ্যকশিপু কেন করছো না? অভিশাপ আছে। দেবীর অভিশাপ। আর কেউ সংসারে ফিরে যেতে পারে না। তুই সব হয়ে আমাকে দেখ। সব হয়ে? কিন্তু সব হয়ে মানে তো মারা যাওয়া। আমার তো স্ত্রী আছে, সন্তান আছে, আমার পানে চেয়ে আছে আমার কর্মজগতের সমস্ত বন্ধুরা। আমি সব হয়ে গেলে তাদের কি হবে? না 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 মা, আমি এই শর্তে তোমাকে দেখতে চাই না। তোমাকে এই শর্তে আমি দর্শন করতে পারবো না মা, পারবো না। বেশ, না দেখবি তো বর চেয়ে নে। এই জগতে পাওয়া যায় এমন যে কোনো বর, সাজৈশ্বর্য, ভোগ বিলাস, যা খুশি বর চেয়ে নে গিরিশ। না 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 মা, না। ভোগ বিলাসের শেষ পরিণাম খুব ভয়ঙ্কর হয়। আমি কোনো বর চাই না, আমি কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কিন্তু আমার আগমন তো বৃথা হয় না গিরিশ। বর না নিবি তো আমাকে ধ্যানে রাখলি কেন? আমার বাম হাতের বড় ভয় না নিবি তো আমার ডান হাতের ত্রিশূল নে, অভিশাপ নে। বল বল, আমি এই অভিশাপ কোথায় নিক্ষেপ করব? বর না নিলে অভিশাপ দেবে? আমি নিরুপায় গিরিশ। স্বর্গে ফিরে যাওয়ার আগে তোকে কিছু দিয়ে যেতে হবে, হয় বর না হয় অভিশাপ। বেশ, শুনেছি সর্বোৎকৃষ্ট দ্রব্য দেব দেবীকে নিবেদন করতে হয়। সুনট হিসেবে লোক সমাজে আমার যে পরিচিতি আছে, তার উপরেই তুমি তোমার অভিশাপ নিক্ষেপ করো মা। তোমার অভিশাপ তুমি তার উপরে নিক্ষেপ করো। নমস্তুতে ওম নারায়ণী নমস্তুতে ওম নারায়ণী নমস্তুতে ওম নারায়ণী তথাস্তু। সেই দিনের
দিনের পর থেকে সমস্ত বিশ্ব চরাচর আগের নিয়মে চলতে লাগলো। বাদ হয়ে গেলাম কেবল আমি। আমার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন ঘটে গেল। আর সেই পরিবর্তনের ফল সুনট গিরিশচন্দ্র হলেন নাট্যকার গিরিশচন্দ্র। দেবীর সাপ বর হলো। সাহিত্যের ধারাপথে এলে তুমি। দেখবে গুরু, একদিন এই নাট্যকারের যশ তোমার সুনটের যশকেও ছাপিয়ে যাবে। জানি না রে দানাকালি, তবে নাটক লিখতে আমার বেশ ভালোই লাগছে। প্রেশারটা একটু বেশি পড়ছে, তবে হ্যাঁ, অভ্যেস হয়ে যাবে অভ্যেস। একটা কথা বলি গুরু, কে? তুমি পরিবর্তনের কথা বলছিলে না? তোমার নিজের পরিবর্তন। তোমার নিজের মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে মনের গহনে। হাসছো যে? রসরাজ অমৃতলাল, এই গিরিশচন্দ্র ঘোষের উইল ফোর্সের কথা জানো তো? সেই উইল ফোর্স যেদিন আমি আমার নিজের ওপরে প্রয়োগ করব, সেদিন দেখবে আমার এমন একটা পরিবর্তন হবে যে তোমরা আমাকে আর চিনতেই পারছো না। আমার চোখের সামনে মদের ভাটি থাকবে, কিন্তু আমি তা স্পর্শ করতে পারছি না। গিরিশচন্দ্র জলপথ ছাড়বে? কবে আসবে সেই সুদিন? আমি তোমাকে সেই দিন দেখাতে পারি গুরু। কি করে? আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারি, এমন একজনের কাছে, কি বলবো গুরু, ভাটিখানার দুঃস্বপ্ন মন থেকে চিরদিনের জন্য মুছে যাবে। যাবে গুরু আমার সঙ্গে সেখানে? আচ্ছা, সে না। কে ওখানে? কি চাই? আগে সিমলের ডাক্তার রামচন্দ্র দত্ত মশাইয়ের কাছ থেকে আসছি, মানে আপনার সঙ্গে একটু দরকার ছিল। কি দরকার বলো? বাবু আপনাকে এটা দিতে বলেছেন। ও গুরু, বলো না, তুমি যাবে আমার সঙ্গে সেখানে? চলো না, দেখবে তোমার সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়া। আগে এটা নিষ্পত্তি করি। গুরু, ডাক্তার রামচন্দ্র দত্ত কি লিখেছেন? সেটা তোমাদের জানতে হবে না রসরাজ। চলো রিহার্সাল শুরু করি। দেখো সবাইকে, দেখো। বিনি, গঙ্গামণি, এটার একটা নিষ্পত্তি না করা পর্যন্ত আমার স্বস্তি নেই। ঠাকুর বলেন ভক্ত হবে, বোকা হবে না। ওই সেদিন না, এর ভক্ত ওই অদর লাল সেনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওই বঙ্কিমের সঙ্গে দেখা। বঙ্কিমচন্দ্র চাটুর্যে কেমন দেখলেন ঠাকুর? হ্যাঁ, বেশ মনীষী। এরে তার বাড়িতে যেতে বললে। হ্যাঁ, বললে সেখানে নাকি অনেক ভক্ত আছে। আমি জিজ্ঞাসা করলুম, ভক্ত কোন থাকের ভক্ত গা? হ্যাঁ, কোন থাকের ভক্ত? ওই যারা সর্বক্ষণ কেশব গোপাল করে তেমন ভক্ত। হ্যাঁ, কেশব গোপাল মানে হবে তো কেশব গোপাল, তাই না ঠাকুর? হ্যাঁ গো, হ্যাঁ, একটা গল্প বলি শোনো, তাহলে বুঝতে পারবে। ওই একটা শ্যাকরার দোকান ছিল, ওই তারা খুব পরম ভক্ত। ওই শ্যাকরার নামে একটা অপবাদ আছে কি নে, তারা তাদের মায়ের কানের দুল থেকেও সোনা চুরি করে। কিন্তু তারা তো পরম ভক্ত, তাদের মুখে ঈশ্বরের শত নাম বিনে আর কিছুটি থাকেনি। তাই খদ্দেররা তাদের কাছ থেকে ঠকবে না বলে তাদের দোকানেই যেত। কেশব গোপাল হরি 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 হর হর
হরো আহা সোনার কারবারি, কিন্তু তোমাদের এই ভক্তি দেখে কে বলবে তোমরা সোনার কারবারি? হরি ভক্ত, পরম দয়ালু বৈষ্ণব তোমরা। এই জন্য গা গ্রামের লোকেরা আসে তোমার দোকানে। সবাই জানে একমাত্র তোমাদের দোকানে খাঁটি জিনিস পাওয়া যায়, আর বেচতে গেলে ন্যায্য দামও পাওয়া যায়। কখনো কেউ জানতে চায় না মাপ ঠিক আছে কিনা, দাম ঠিক দিলে কিনা। সব হরি গো, সব হরি। তোমরা যে সব গোপাল গো, গোপাল, তোমাদের কি ঠকাতে পারে? জিনিস যা দিয়েছো তাতে দাম বেশি পাবে না। যা হবে তাই দাও গো, তাই দাও। হরি 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 হরি। এরা সত্যি সত্যি হরিভক্ত ঠাকুর? এমন ভক্ত চাইনি রা, এমন ভক্ত চাইনি। কেন? তবে বলি শোন, ওই খদ্দেরা আসতেই যে শেখরা বলে উঠলো কে সব, কে সব, অর্থাৎ কিনে কেরা, হ্যাঁ কেরা, চালাক না বোকা, ঠকানো যাবে কিনে। তখন পেতম শেখরা বলে উঠলো গোপালো, গোপালো, অর্থাৎ কিনে গরুর মতো বোকা। হরি হরি মানে হরণ করি। তখন শেখরা ভেতর থেকে বাইরে এসে দেখে বললে হর হর মানে সর্বস্ব হরণ করো। শোন রে, ওই ভক্ত হবি, বোকা হবি না, বুঝলি? গুরুরেও যাচাই করে নিবি, সে গুরু কাঁচা গুরু কি পাকা গুরু। জয় জয়।